একটা সময় ছিল যখন দূর দূরান্তে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো কবুতর। সময়ের পরিক্রমায় এই জায়গা দখল করে নেয় টেলিগ্রাম। 1830 সালে প্রথমবারের মতো কার্যকরী টেলিগ্রাম ব্যবস্থা শুরু হয় এবং 1840 সালের মাঝামাঝি এটি জনপ্রিয়তা পেতে শুরু করে। এরপর প্রায় 143 বছর পর মার্টিন কুপার টেলিফোন আবিষ্কার করে আমূল পরিবর্তন নিয়ে আসে যোগাযোগ মাধ্যমে। এই টেলিফোনের বিবর্তন হতে হতেই আজকে আমাদের হাতে এসেছে স্মার্টফোন। এটিকে বলা যেতে পারে আজকের দিনে আমাদের হাতে থাকা সবচেয়ে ক্ষমতাধর জিনিসও। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই যন্ত্রটা আসলে কিভাবে তৈরি হলো? কিভাবে সাধারণ টেলিফোন থেকে বিবর্তন ঘটে আমাদের হাতে এসেছে স্মার্টফোন এবং কিভাবে বদলে দিয়েছে আমাদের জীবনধারা? এই ভিডিওতে আমরা জানব স্মার্টফোনের ইতিহাস, বিবর্তন আর ভবিষ্যৎ। 3 এপ্রিল 1973 মটোরোলার ইঞ্জিনিয়ার মার্টিন কুপার প্রায় 10 ইঞ্চি লম্বা 2.5 পাউন্ডের একটি ফোন থেকে তাদের কম্পিটিটর বেল ল্যাবে প্রথম একটি ফোন কল করে রচনা করেন মানব ইতিহাসের অন্যতম মাইলফলক। এরপর থেকে কুপারকে বলা হয় দ্য ফাদার অফ সেলফোন। প্রায় এক দশক পর 1983 সালে প্রথম সেলফোন মটোরোলার ডায়নাটেক 8000X মার্কিন ফেডারেল কমিউনিকেশন কমিশন জনসাধারণের ব্যবহারের জন্য অনুমোদন করেন। এর নিকনেম ছিল দ্য ব্রিক। ব্রিক মানে হলো ইট। লিটারেলি এই ফোনটি ছিল একটি ইটের সাইজেরই। এছাড়া এই ফোনটির ওজন ছিল প্রায় 2 পাউন্ড। 30 মিনিটের টক টাইম এবং 8 ঘন্টার স্ট্যান্ড বাই ব্যাটারি ব্যাকআপ ছিল এই ফোনটিতে এবং সেই সময় এর দাম ছিল $3,995, যা আজকের দিনে প্রায় $10,500 সমান। একই বছর আমেরিটেক তাদের প্রথম 1G সেলুলার নেটওয়ার্ক জনসাধারণের সামনে নিয়ে আসে। 1991 সাল ফিনল্যান্ডে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন বা জিএসএম নেটওয়ার্কের জন্য 2G নেটওয়ার্কের যাত্রা শুরু হয়। জিএসএম বা গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন হচ্ছে ডিজিটাল সেলুলার কমিউনিকেশনের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি স্ট্যান্ডার্ড, যা মোবাইল ফোন এবং মডেমগুলোকে মোবাইল টাওয়ারের সাথে কানেক্ট করার জন্য ব্যবহৃত হয়। আরও সহজ করে বললে, আজকের দিনে আমরা যে সেলফোন নেটওয়ার্কগুলো ব্যবহার করছি এগুলো সবগুলোই জিএসএম টেকনোলজি। একই বছর সনি কোম্পানি এবং এর ইঞ্জিনিয়ার আসাহি কাসেই লাইটওয়েট এবং রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারির বাণিজ্যিকরণ শুরু করে। এই ধরনের ব্যাটারিগুলো আজকের দিনেও স্মার্টফোন সহ ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত হচ্ছে। 1992 সাল আইবিএম এর ইঞ্জিনিয়ার ফ্র্যাঙ্ক ক্যানোভা প্রথমবারের মতো একটি স্মার্টফোনের প্রোটোটাইপ তৈরি করে। ক্যানোভা এর নাম দেন সুইট স্পট এবং এই ফোনটি কম্পিউটার ইন্ডাস্ট্রির একটি ট্রেড শোতে প্রদর্শন করা হয়। যদিও এর পরে এই ফোনটি মার্কেটে জনসাধারণের জন্য অ্যাভেলেবেল করা হয়নি। এই ফোনটিকে বলা হয় ফার্স্ট ট্রু স্মার্টফোন। এর প্রায় 2 বছর পর 1994 সালে আইবিএম ফ্র্যাঙ্ক ক্যানোভার তৈরি প্রোটোটাইপটির একটি রিফাইন্ড ভার্সন নিয়ে আসে। এর নাম দেওয়া হয় আইবিএম সিমন পার্সোনাল কমিউনিকেটর, যা সাধারণ ভোক্তাদের জন্য মার্কেটে রিলিজ করা হয়। সে সময় এর যেসব ফিচার ছিল তা চিন্তা করলে চক্ষু চরকগাছ হয়ে যায়। আইবিএম প্রথমবারের মতো ব্যবহারকারীদের জন্য বিল্ড ইন অ্যাপ হিসাবে সাথে দেয় অ্যাড্রেস বুক, ক্যালেন্ডার, ক্যালকুলেটর, অ্যাপয়েন্টমেন্ট স্কেজুলার এবং নোটপ্যাডের মতো অ্যাপস, যা আজকের দিনেও আমরা আমাদের স্মার্টফোনে ব্যবহার করে থাকি। এই ফোনটি তখন বিক্রি হতো $1,099 এবং প্রায় 50,000 ইউনিট বিক্রি হয় প্রথম 6 মাসেই। আজকের স্মার্টফোন হয়ে ওঠার যে জার্নি, এতে 1997 সাল একটি গুরুত্বপূর্ণ সময়। ফ্র্যাঙ্ক ক্যানোভার তৈরি স্মার্টফোন মার্কেটে এসেছে প্রায় 3 বছর। এর মধ্যে স্মার্টফোন শব্দটি মানুষের মুখে মুখে ছিল। মূলত সুইডিশ টেলিকমিউনিকেশন জায়ান্ট এরিকসন তাদের মোবাইল ডিভাইস GS88কে স্মার্টফোন হিসেবে অভিহিত করে, যা ধীরে ধীরে সাধারণ মানুষের দৈনন্দিন একটি শব্দে প্রতিস্থাপিত হয়। যাই হোক, 80s কিড, 90s কিড কিংবা মিলেনিয়াম জেনারেশনের কেউ মোবাইলে স্নেক গেমটি খেলেননি এমন সম্ভাবনা খুবই কম। এই গেমটি এতই জনপ্রিয়, জেনজিরা পর্যন্ত তাদের জীবনে কোনো না কোনো সময়ে এই গেমটি খেলেছে কিংবা এর ব্যাপারে শুনেছে। মূলত 1997 সালে প্রথমবারের মতো নোকিয়া তাদের 6110 মডেলের ফোনটিতে এই গেমটি নিয়ে আসে। কিন্তু আপনারা কি জানেন কে ছিল এই গেমের ডেভেলপার? ইনি হচ্ছে ফিনিশ ডেভেলপার তানেলি আরমান্ড। এরপরে যাত্রা শুরু হয় মোবাইল ফোন গেম ইন্ডাস্ট্রি। এর আগ পর্যন্ত অ্যাংরি বার্ড, পোকেমন গো, স্টেবল গাইজের মতো গেমসের চিন্তা করা ছিল দুরূহ ব্যাপার। এই গেমিং ইন্ডাস্ট্রি এখন প্রায় $152 বিলিয়ন এবং ধারণা করা হচ্ছে 2031 সালের মধ্যে এটি প্রায় $418 বিলিয়ন ইন্ডাস্ট্রি হবে।
যাই হোক, নজর দেওয়া যাক স্মার্টফোনের দিকে। সাল 1999। এবছর প্রথমবারের মতো মার্কেটে আসে ফ্রন্ট ফেসিং ক্যামেরা সহ ফোন। কোয়াইসেরা ভিজুয়াল ফোন VP210 এটি রিলিজ হয় জাপানে। এই ফোনটি সেই সময় 20টি ছবি তুলতে পারত এবং ছবিগুলো ইমেল করা যেত ফোন থেকে। একই বছর ফোন নির্মাতা কোম্পানি বেনেফোন প্রথমবারের মতো জিপিএস টেকনোলজি সহ একটি ফোন লঞ্চ করে, বেনেফোন ESC নামে। মোবাইলে জিপিএস টেকনোলজির ব্যবহারের পথিকৃৎ হিসাবে বিবেচনা করা হয় এই ফোনটিকে। ফ্রন্ট ফেসিং ক্যামেরার কথা তো আমরা জানলাম। ঠিক এক বছর পরই 2000 সালে প্রথমবারের মতো ব্যাক ফেসিং ক্যামেরা জাপানে ইন্ট্রোডিউস করে শার্প। এই ফোনটির মডেল ছিল JS-H04। এটিকে প্রথম ম্যাস মার্কেটে ক্যামেরা ফোন হিসাবে বিবেচনা করা হয়। বিগত বছরগুলোতে ফোনগুলোতে ক্যামেরা ও গেম সহ বিভিন্ন ফিচারের কাজ চলতে থাকলেও নেটওয়ার্ক টেকনোলজিও কিন্তু পিছিয়ে ছিল না। 2001 সালে প্রথমবারের মতো মোবাইল ফোনগুলো কানেক্টেড হয় 3G নেটওয়ার্কের সাথে এবং এই সময় থেকে ধীরে ধীরে মোবাইল ডিভাইসগুলো ইন্টারনেটের সাথে কানেক্টেড হওয়া শুরু করে এবং এর ব্যাপ্তি বৃদ্ধি পেতে থাকে। মনে আছে একটু আগে বলেছিলাম মোবাইলে জিপিএস টেকনোলজি ব্যবহারের কথা, যেটি 1999 সালে প্রথমবারের মতো শুরু হয়েছিল। এরপর 2004 সালে মার্কিন ইলেকট্রনিক কোম্পানি কোয়ালকম প্রথমবারের মতো লাইভ পরীক্ষা করে তাদের জিপিএস সিস্টেমের, যেটি নির্ভুল লোকেশন দেখাতে সে সময় সক্ষম ছিল। 3 বছর পর 9 জানুয়ারি 2007 স্যান ফ্রান্সিসকো ম্যাক ওয়ার্ল্ড কনফারেন্স অ্যান্ড এক্সপোতে স্টিভ জবস বলেন, Today, Apple is going to reinvent the phone. জবস এটিকে রেভলিউশনারি এবং ম্যাজিক্যাল প্রোডাক্ট হিসেবে আখ্যা দেন। আইফোনের প্রথম এই মডেলে একই সাথে প্রথমবারের মতো টাচ স্ক্রিন, জিপিএস, ক্যামেরা, আইপড এবং ইন্টারনেট কানেকশন ছিল। এই ফোনের সফটওয়্যার ক্যাপাবিলিটি ছিল স্মার্টফোন ইন্ডাস্ট্রির জন্য একটি টার্নিং পয়েন্ট। 23 সেপ্টেম্বর 2008, প্রায় 1.5 বছর পর মার্কেটে লঞ্চ হয় প্রথম অ্যান্ড্রয়েড ফোন HTC ড্রিম। এটি T-Mobile G1 নামেও পরিচিত। এই ফোনে ছিল টাচ স্ক্রিন, কোয়াড্রি কিবোর্ড এবং ইন্টারনেট অ্যাক্সেস। এর পরের বছর 2009 সালে সুইডিশ কোম্পানি টেলিয়া সোনেরা কমার্শিয়াল ব্যবহারের জন্য 4G নেটওয়ার্ক লঞ্চ করে। এই 4G নেটওয়ার্ক 3Gর তুলনায় 10 গুণ দ্রুত ডাটা ট্রান্সমিট করতে পারত। মুভিং ফরওয়ার্ড টু 2019, 4G নেটওয়ার্ক লঞ্চ হওয়ার প্রায় 10 বছর পর 2019 সালে লঞ্চ হয় 5G নেটওয়ার্ক। 4G নেটওয়ার্কের তুলনায় 10 গুণ দ্রুত 5G নেটওয়ার্ক। এবার গল্পের ইতি টানা যাক। মূলত 2007 সালে আইফোন লঞ্চ হওয়ার পর স্মার্টফোন নিয়ে মানুষের ধারণাই চেঞ্জ হয়ে যায়। জায়ান্ট কোম্পানিগুলো R&D শুরু করে দেয় কীভাবে আরও ডেভেলপ করা যায় স্মার্টফোনগুলোকে। এদিকে অ্যান্ড্রয়েড ফোন মার্কেটে আসে, ধীরে ধীরে হয়ে ওঠে আরেক রাইভাল কোম্পানি। এই সময়ের জার্নিটা আমাদের অনেকেরই জানা। ফোন শুধু একটি কলিং ডিভাইস থাকে না, আর এর সাথে যুক্ত হয় আলাদা আলাদা অনেকগুলো ইন্ডাস্ট্রির অ্যাডভান্স টেকনোলজি, যেমন জিপিএস, 5G, 4Gর মতো নেটওয়ার্ক, ব্লুটুথ, অ্যাডভান্স ক্যামেরা, নানা রকম সেন্সর এবং অ্যাপস। সময়ের পরিক্রমায় স্মার্টফোন এখন পরিণত হয়েছে ছোটোখাটো সুপার কম্পিউটারে। ভবিষ্যতে এর সাথে যুক্ত হতে যাচ্ছে ট্রান্সপারেন্ট ডিসপ্লে, ফোল্ডিং ফোন অলরেডি মার্কেটে রয়েছে, ফোনগুলোতে ব্যাপকভাবে যুক্ত হচ্ছে AI। এছাড়া ভবিষ্যতে অগমেন্টেড রিয়েলিটির সাথে যুক্ত হওয়ার পর্যায়ে রয়েছে স্মার্টফোনের দুনিয়া। এছাড়াও যেসব বিষয়গুলো অলরেডি যুক্ত হতে যাচ্ছে এবং ভবিষ্যতে হতে পারে এমন ফিচার এবং টেকনোলজিগুলো হচ্ছে ফটোনিক ক্রিস্টাল ডিসপ্লে, ন্যানোটেক ব্যাটারি, লিকুইড বাটন, হেডফোনস সারাউন্ড সাউন্ড, বায়োমেট্রিক অথেন্টিকেশন, ভার্চুয়াল রিয়েলিটি, গ্রাফিনের ব্যবহার, eSIM, প্রেশার সেন্সিটিভ স্ক্রিন, ফ্লোলেস ভয়েস ইন্টারাকশন, ইনোভেটিভ মেডিকেল অ্যাপস এবং স্মার্ট ক্যামেরার মতো ফিচার। আগামী দিনগুলোতে আমরা দেখতে পাবো স্মার্টফোনের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। এখন পর্যন্ত যে কজন নাম আমরা উল্লেখ করলাম, যেমন মার্টিন কুপার, ফ্র্যাঙ্ক ক্যানোভা কিংবা যে সমস্ত টেকনোলজির কথা আমরা উল্লেখ করেছি এই ভিডিওতে, এগুলোর সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানতে চাইলে আমাদেরকে জানাতে পারেন কমেন্টে।